প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির বিশেষ আলোচনা এই সময়ে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সেলিম ওমরাও খান। দর্শক, আলোচনার বিষয় করোনা পরিস্থিতি কোন দিকে, আর এই নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন হাবিবুর রহমান খান, অতিরিক্ত সচিব, প্রশাসন, স্বাস্থ্য মন্ত্রণালয়। রয়েছেন কমরেড খালিকুজ্জামান, সাধারণ সম্পাদক বাসদ, এবং আনারুল হক চৌধুরী, সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী। সরি ফর দ্য মিস্টেক। আপনাদের স্বাগত আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, অনুষ্ঠানটি একযোগে ফেসবুক এবং ইউটিউবে সম্প্রচার হচ্ছে। যাচ্ছি মূল আলোচনা বিষয় করোনা পরিস্থিতি কোন দিকে। দর্শক, আপনারা জানেন যে আজ আর কোনো উদ্ধৃতি দিয়ে শুরু করতে ইচ্ছা করছে না আজকের শোটি। দেশে দেশে মৃত্যু মিছিল, বিপর্যস্ত আন্তর্জাতিক স্বাস্থ্য ব্যবস্থা। বাংলাদেশে প্রতিদিনই বাড়ছে করোনায় সংক্রমণের সংখ্যা। আজও 552 জন আক্রান্ত হয়েছে নতুন করে, মৃত্যু হয়েছে 5 জনের। এরই মধ্যে প্রশ্ন উঠেছে, জীবন না জীবিকা বড়? গার্মেন্টস গুলো খুলে দেওয়ার পর থেকে অনেকে বলছেন করোনা সংক্রমণের মাত্রা লাফ দিয়ে দিয়ে বাড়ছে। অন্যদিকে ঢাকামুখী কর্মজীবী মানুষের ঢলে আতঙ্কিত এই পুরো বিষয়টি উঠে আসবে আমাদের আজকের আলোচনায়। প্রথমেই আমি যাচ্ছি হাবিবুর রহমান খান আপনার কাছে। আপনি স্বাস্থ্য মন্ত্রকের আপনি অতিরিক্ত সচিব আমরা জানি, এবং আপনি কর্মকাণ্ডের সঙ্গে ব্যাপকভাবে জড়িত আছেন সরকারের। আপনাকে প্রথম প্রশ্ন করি যে আপনি জানেন যে করোনা সংক্রমণের মাত্রা দিনে দিনেই বাড়ছে, এবং আমরা যদি গত 7 দিনের পরিসংখ্যান গুলো আমরা হিসেব করি, আমরা দেখতে পাবো যে গত 2-3 দিনে যখন অনেকে বলছেন যে গার্মেন্টস সেক্টরটি যখন ওপেন করা হলো, শিল্প কারখানা যখন উন্মুক্ত করা হলো, তারপর থেকে এই যে সোশ্যাল ট্রান্সমিশনের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তাহলে আপনারা বিষয়টিকে কেন নিয়ন্ত্রণ করতে পারেনি, বা কোন প্রেক্ষাপটে আপনারা এই শিল্পগুলোকে খোলার সিদ্ধান্ত নিলেন? ধন্যবাদ জনাব সেলিম ওমরাও খান। আসলে শিল্পগুলোকে খোলার একক সিদ্ধান্ত এককভাবে কিন্তু কেউ গ্রহণ করেনি। আমি বারবারই একটা বিষয় উচ্চারণ করার চেষ্টা করছিলাম যে জীবন এবং জীবিকা এই বিষয়টিও কিন্তু দীর্ঘদিন পর্যন্ত থামিয়ে রাখা সম্ভব না। করোনার থেকে আত্মরক্ষার জন্য আমরা হয়তো লকডাউনের কথা বলি, সবাইকে ঘরে থাকার কথা বলি, সবকিছুতে ছুটিতে রাখার কথা বলি, কিন্তু অনেকদিন তো হলো আমাদের অফিস আদালত, স্কুল কলেজ প্রতিষ্ঠান, শিল্প কারখানা বন্ধই ছিল। কিন্তু এর মধ্যে রমজান মাস এলো, সামনে ঈদ উল ফিতর সমাগত, কয়েকদিনের মধ্যেই ঈদের ছুটি আলাদাভাবে দেওয়ার এবার কিছু নেই, বাট কয়েকদিন পরে তো ঈদ উদযাপন মানুষ করতে চাইবে, যদিও ব্যাপকভাবে আমরা হয়তো করতে পারবো কিনা সন্দেহ। তো অনেকগুলো বিষয় আছে কলকারখানা চালু করার, চালু রাখার সীমিত পরিসরে। আমরা বারবারই বলার চেষ্টা করছি যে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো আছে, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের দেশের ফরেন কারেন্সির ব্যাপক পরিমাণ ফরেন কারেন্সি এখান থেকে আসে, মোর দ্যান 80% আসে। তো আমরা এও জানি যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলোর যারা মালিক আছেন, তারা কিন্তু বিভিন্ন দেশ থেকে এক্সপোর্ট অফার পেয়েছেন। ওগুলো প্রতিপালন করতে না পারলে আমাদের এক্সপোর্ট অফার গুলো যদি অন্য দেশের দিকে চলে যায়, তাহলে আমরা একটু আর্থিকভাবে সমস্যায় পড়বো, একটা অন্যতম কারণ। এছাড়াও এসেনশিয়াল কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো চালু রাখা জরুরি প্রয়োজন আছে। আর রমজান মাসের কারণেও হয়তো কিছু বাড়তি জিনিস খোলার প্রয়োজন পড়েছে। তারপর মানুষের ইফতারের ব্যাপার আছে, যার জন্য কিছু রেস্টুরেন্টও খোলার বিষয় এসে দেখা দিয়েছে। এগুলো কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একক সিদ্ধান্ত না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে যদি জিজ্ঞেস করা হতো যে কোনটা ভালো হয়, আমরা বলতাম যে যতদিন পর্যন্ত করোনা পরিস্থিতি দেশে বিরাজ করবে বা কমিউনিটি ট্রান্সমিশন অব্যাহত থাকবে, ততদিন পর্যন্ত সবকিছু বন্ধ থাকুক। কিন্তু সবকিছু বন্ধ রাখলে কিন্তু আবার অন্য আর্থিক সমস্যা দেশে দেখা দেবে। যারা দিনমজুর আছেন, যারা দৈনিক কাজের উপর নির্ভর করেন, তাদের কতদিন পর্যন্ত সরকার অথবা বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে খাদ্য সাপ্লাই, আর্থিক সাপ্লাই এগুলো দেবেন? সরকার যদি দিয়ে চলেছেন, কিন্তু অনির্দিষ্ট কালের জন্য তো সেটা কারো পক্ষেই সম্ভব হবে না। যে কারণেই কিন্তু আমাদের কমার্স মিনিস্ট্রি আছেন, আমাদের ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আছেন, বা এফবিসিসিআই আছেন, বা আমাদের বিজিএমইএ, বিকেএমইএ, তারা কিছু কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে এগুলো চালু করে রাখার বন্দোবস্ত করেছেন। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা কিন্তু এর প্রতিবাদ করতে পারি না, বিকজ আমরা জানি যে কিছু সীমিত পরিসরে এগুলো চালু না রাখলে আমাদের আর্থিক অন্য সমস্যা দেখা দিতে পারে, যার জন্য কিন্তু অনেকটা সহনশীল মাত্রায়। আপনি বলুন যে আপনি বলছেন গার্মেন্টস সেক্টর বাংলাদেশে অন্যতম ফরেন কারেন্সি আর্ন করে থাকে, কিন্তু এখানে 1 কোটির বেশি লোক কিন্তু আমাদের যারা বিদেশে থাকে ফরেন আর্ন করে থাকে।
আপনারা গার্মেন্টস এর বিষয়টি নিয়ে অনেক কনসার্ন, কিন্তু তাদের বিষয়টি নিয়ে আপনারা কতটুকু কনসার্ন আছেন বা কতটুকু সতর্ক আছেন, বিষয়টি বলুন। এটা সত্য যে তাদের বিষয়ে আমাদের বাংলাদেশ সরকার কনসার্ন যথেষ্ট। আমাদের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের বৈদেশিক কর্মসংস্থান যে মন্ত্রণালয়, তারা কিন্তু গভীরভাবে বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন। আমাদের বিভিন্ন দেশে যে দূতাবাস রয়েছে সেগুলোর সাথে তাদের অব্যাহত যোগাযোগ আছে। এক কথা আমাদের সরকারের সাথে আমাদের সমগ্র পৃথিবীর যে সমস্ত দেশে আমাদের দূতাবাস আছে তাদের সাথে কনস্ট্যান্ট যোগাযোগ আছে। আমরা জানি অনেকগুলো রাষ্ট্র চাইছে যে আমাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য। কিছু কিছু ফিরিয়ে নেওয়ার জন্য আপনারা কি তুলনামূলকভাবে গার্মেন্টস সেক্টরে যতটা কনসার্ন সেটি কি আপনারা আছেন? অনেকে বলেছেন যে আপনারা শুধু গার্মেন্টস সেক্টর নিয়েই আপনারা সুযোগ সুবিধা দিচ্ছেন, কিন্তু দেশের মানুষ অনেকে বলছেন যে এই মে মাসটিতে প্রায় 50,000 মানুষ সংক্রমিত হতে পারে, কিন্তু সেই বিষয়গুলোকে আপনারা যথেষ্ট গুরুত্ব আপনারা দেননি বলেই এই সংক্রমণের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই ব্যাপারে আপনার কি বক্তব্য, সংক্ষেপে বলুন। আমি আবার আপনার কাছে আমি পরে আবার আসবো, আপনি যদি সংক্ষেপে বলেন যে এই সংক্রমণের যে আশঙ্কা করছে যে এই মে মাসে 50,000 অতিক্রম করতে পারে এবং হাসপাতালে বেড আছে মাত্র 1,500। আমরা জানি যে চিকিৎসা সামগ্রী কি অবস্থায় আছে, তাহলে এমন ভাবে যদি সামাজিক সংক্রমণ ছড়িয়ে যেতে থাকে তাহলে সেই বিদেশি যে অর্থ আমরা আর্ন করবো সেটি কি অর্থবহ হবে বা কি? 1,500 বেড আছে মোটেই ঠিক নয়। সারা দেশে যদি বেড সংখ্যার কথা বলি, কমপক্ষে 20,000 বেড কিন্তু রেডি আছে। আমাদের ঢাকা শহরে কয়েক হাজার সহ সমগ্র দেশের প্রত্যেকটা জেলায় বেশ সংখ্যক বেড আমাদের রেডি আছে এবং সাকুল্যে কিন্তু 20,000 পেশেন্টকে আমরা কোভিড হাসপাতালে কিন্তু এখনই আমরা ভর্তি করতে সক্ষম হব যদি প্রয়োজন হয়। আর একটা বিষয় আপনি বলেছেন যে মে মাসে সংক্রমণের আশঙ্কা আমরা যথেষ্টই করছি। আমাদের কয়েকজন বিশেষজ্ঞ আছেন, পাবলিক হেলথ বিশেষজ্ঞ, যারা 8টা বিভাগের উপরে কাজ করছেন। তাদের একটা প্রজেকশন আছে এরকম যে 50,000 লোক সংক্রমিত হতে পারে। কিন্তু আমরা এটাকে ধরে যে বসে থাকবো যে এর চেয়ে বেশি হবে না কম হবে না সেটা কিন্তু নয়। তো মোটামুটি এটা একটা অনুমান বা একটা প্রজেকশন, যার উপর ভিত্তি করে আমাদের প্রস্তুতি নিয়ে রাখছে হচ্ছে যে কত সংখ্যক হসপিটাল লাগবে, কত সংখ্যক আইসিইউ বেড লাগবে এবং অন্যান্য উপকরণ লাগবে। আমাদের প্রস্তুতির জন্য মূলত আমি আবারও আসবো এই প্রসঙ্গে নিয়ে। আমি আপনার কাছে আমি আবারও আসবো, হাবিব রহমান খান, আপনার কাছে আমি আবারও আসবো। এই পর্যায়ে যাচ্ছি আনোয়ারুল আলম চৌধুরী। পারভেজ ভাই, আপনি বলুন যে আপনি তো একজন গার্মেন্টস মালিক বড় ধরনের এবং বিজিএমের সাবেক সভাপতি ছিলেন, এবং গার্মেন্টস নিয়ে কিন্তু প্রসঙ্গটি উঠেছে যে যেটি হাবিব রহমান চেষ্টা করলেন যে ফরেন কারেন্সি আর্ন করে থাকে, এই কথা বলবার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে গার্মেন্টস সেক্টর গুলো ওপেন করার পরেই কিন্তু সংক্রমণের সংখ্যা বাড়ছে। এবং আরেকটি অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে যে প্রতিশ্রুতিগুলো আপনারা সরকারে দিয়েছেন, এর ভিতরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে যে গার্মেন্টস এর মালিকরা বলেছিল যে স্থানীয় যারা লেবার আছে তাদের দিয়ে কাজটা করাবে, কিন্তু আমরা রাতের অন্ধকারে প্রেসার দিয়ে আপনারা গার্মেন্টস এর ওয়ার্কারদের ঢুকাচ্ছেন এবং সংক্রমণের মাত্রা বাড়িয়ে চলছেন। যদি আপনি বলেন। আরো কয়েকটি অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে, লেআপের বিষয়টি আছে। 14 এপ্রিল ভিতরে আপনাদের বেতন দেওয়ার কথা ছিল, সেটা আপনারা দেন নেই। নানা রকম অনেকে বলেছেন যে আপনারা তালবাহানা করেছেন, এবং যারা চাকরি যাবে না দূরে থাকবে তাদের 60% বেতন দেবেন, সেখানেও আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে। যদি সংক্ষেপে আপনি উত্তরগুলো দেন। ধন্যবাদ। এখানে তো নানান ধরনের একুইজিশন আপনি নিয়ে আসলেন। আজকে বাংলাদেশ যে এই জায়গায় আছে এটা কিন্তু আরএমজি সেক্টরের জন্য, মানে এটা আরএমজি সেক্টর আমি মনে করি একটা বিরাট ভূমিকা পালন করতেছে, এবং তারা তাদের দায়িত্বশীলতা নিয়ে কাজ করছে বলেই কিন্তু সম্ভব হয়েছে। আজকে আমরা গর্ব করে বলতে পারি যে এই আরএমজি সেক্টর বাংলাদেশের ইকোনমিতে খালি না। আমি তো মনে করি যে আজকাল যদি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্সের কথা বলা হয়, আজকে যদি মানুষের সেই কি যে বলে অ্যাসেসমেন্টের কথা বলা হয়, রেসপন্সিবিলিটির কথা বলা হয়, অ্যাকাউন্টেবিলিটির কথা বলা হয়, এই সেক্টরটা আমার মনে হয় যে সবচেয়ে বেশি পালন করছে। অফকোর্স যেহেতু এখানে অনেকগুলা ছেলে মেয়ে নিয়ে আমরা হ্যান্ডেল করছি, মানুষের এক্সপেকটেশনও আমাদের কাছে কিন্তু অনেক বেশি হওয়া, এটাই কিন্তু স্বাভাবিক। এবং আমরা একটা জিনিস জোর গলায় বলতে পারি, সেটা হলো যে আমরা আজও এখন পর্যন্ত কিন্তু আমাদের রেসপন্সিবল সিটিজেন হিসাবে যা যা দায়িত্ব, সেটা কিন্তু আরএমজি সেক্টর পালন করে যাচ্ছে, করবে, ভবিষ্যতেও করবে। এখন আসেন যে জিনিসটা, যে আপনি প্রথমে যে কথাটা বললেন যে গার্মেন্টস সেক্টর ওপেন করার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে হুড় করে বেড়ে যাচ্ছে, এটা কিন্তু সত্য কথা না। কারণ আগে টেস্ট হতো কত, আগে 2000 টেস্ট হতো, 2000 টেস্টের মধ্যে কিন্তু 300 পাওয়া যেত না। 3,500 টেস্ট হয়েছে, কিন্তু আমি গত 7 দিনের কথা বলেছি। আরেকটি আমাদের আলোচনা খুব সংক্ষেপে আমরা 552, আমাকে শেষ করতে দিন, 552
টেস্ট হয়েছে কিন্তু 4,500 5,000। দেখেন, এই কথাটা আমি বলার উদ্দেশ্যটা হলো ওইটার সাথে এটার কোনো সম্পর্ক এখন পর্যন্ত নাই। বাট আমি কিন্তু এই কথাটা বলবো না যে বাংলাদেশে আমরা ভালনারেবিলিটির মধ্যে নাই। অফকোর্স আমরা আছি। কিন্তু যে কোনো কারণেই হোক, আমাদের দেশের ওয়েদারের কারণে হোক, আমাদের বডি রেজিস্ট্যান্স মানে আপনি পাওয়ারে হোক, বলছেন যে প্রকৃতির উপর নির্ভর করছেন আপনারা, প্রকৃতির উপরে। সবকিছু কারণে জি। বাংলাদেশে যদি সত্যি ঠিক মতো টেস্ট করা হতো, মানে করা যদি যেত আরকি 20, 25, 30,000, তাহলে হয়তো এই সংখ্যাটা বাড়তো। বাট ক্যাজুয়ালিটি বাংলাদেশে কিন্তু সেই তুলনায় কিছুই কিন্তু হচ্ছে না। তার মানে আমাদের রেজিস্ট্যান্স পাওয়ার বলেন, আমাদের ওয়েদার বলেন, সবকিছু একটু পরে। আবার অন দ্য আদার হ্যান্ড, আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমরা এই সেক্টরে যেসব ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা কাজ করছি, তারা কিন্তু সবাই বয়সে 18 থেকে 25-30 বৎসর, এবং যেটা জি। WHO থেকে আরম্ভ করে সবাই বলছে এদের কিন্তু ভালনারেবিলিটি রেটটা অনেক অনেক কম। পারভেজ ভাই, আমি আপনার কাছে আবারও আসবো, আমাদের একটি বিরতি। না জি, আমি জি। আমি আমি একটু শেষ করি, নাহলে কিন্তু কারণ অনেকগুলো অ্যাকুজিশন চলে আসছে। আমরা বিরতির পর আবারও আপনার কাছে আমি আসবো। জি, বলুন, সংক্ষেপে বলুন। ওকে, সেটা আমি হলো বিরতির পর যে আসতে চাই, আমি একটু এই আজকে এই কিছুক্ষণ আগে এই হেলথ সেন্টারে যে উনি বললেন যে অনেকগুলা অর্ডার চলে আসছে এগুলির জন্য। আসলে ওটা ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্টটা হলো জি। করোনা ভাইরাসে নো ডাউট এই প্যান্ডেমিকের কারণে এটা কিন্তু ধন্যবাদ ছড়াচ্ছে। পারভেজ ভাই, আমি আপনার কাছে আবার আসবো, আমাদের টেকনিক্যাল একটু প্রবলেম হচ্ছে, আপনার কাছে আমি আবারও আসবো। এই পর্যায়ে যাচ্ছি কমরেড খালিকুজ্জামান, আপনার কাছে যাচ্ছি। আপনারা তো বামপন্থ রাজনীতির আমাদের সম্পৃক্ত শেষ কৃষকের, শ্রমিকের, আমি আপনার কাছে আমি আবারও আসবো একটু। সেক্ষেত্রে বলুন যে এই যে শ্রমিকের যে বিষয়টি কথা উঠেছে, গার্মেন্টস সেক্টর বিষয় নিয়ে কথা উঠেছে, বেশ কিছু বিষয় নিয়ে উত্থাপন করেছে। অনেকে বলেছেন যে আপনাদের সরব উপস্থিতির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। আপনি 2 মিনিটে আপনাকে বলতে হবে। আপনারা এই পরীক্ষামূলক কর্মসূচি আমরা কার্যক্রম চালাচ্ছেন, সেজন্য ধন্যবাদ। এখন অনেকগুলি বিষয় এখানে এসছে, কারণ সারা পৃথিবীতে যখন এখন এই করোনা আক্রমণের ইয়েটা কোন নিম্নগামী, তখন আমাদের দেশের ঊর্ধ্বগামী। এখন এখানে কথা আসছে যে গার্মেন্টস শ্রমিক, আমি পরে হয়তো একটু বিশদ বলতে পারবো। এখন এক সময় গিয়ে বললো হলো কারখানা সব বন্ধ, খুব সংক্ষেপে সময় আছে আমার, ওদেরকে বাড়ি ফেরত দেওয়া হলো। তারপর আবার বললো চালু, আবার আসলো। তারপরে এখন আবার বলছেন ওই বন্ধ, এখন আবার চালু। এখন মূল কথা হলো জীবিকার জন্য জীবনকে যেমন বিপন্ন করা চলে না, তেমন জীবিকা নষ্ট করে জীবন বিপন্ন করা সেটা অনুমোদনযোগ্য হতে পারে না। ফলে এখানে গার্মেন্টস এর যে আমাদের বলছে জিডিপি তে 22% মতো হয়তো সেখানে কন্ট্রিবিউট করে, কিন্তু এসএমই খাতে তার ডাবলের বেশি। ফলে এখানে মনোযোগটা কোথায় বেশি হবে? যাদের শক্তি বেশি, যারা হয়তো ক্ষমতার কেন্দ্রে চারপাশে আছে, সেই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে। আমি আবারও বলছি, আমাদের একটু টেকনিক্যাল ডিফিকাল্টিজ হচ্ছে। আমি জানি যে আপনারা তিনজনই অত্যন্ত সমাজে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাদেরকে নিয়ে হয়তো 1 ঘন্টা শো করলেও হয়তো আমাদের হবে না। নিশ্চয়ই আমরা আরেকটি শোতে আমরা 2-1 দিনের ভিতরে আবার আসবো, যেহেতু আপনি টেকনিক্যাল ডিফিকাল্টিজ আমাদের হচ্ছে। আমরা আবারও এই আলোচনায় আসবো। আমি আশা করছি এই বিষয়টা পরিপূর্ণ ব্যাখ্যা নেওয়া দরকার। পারভেজ ভাই এর ভিতরেই বলেছেন যে তিনি আমরা অনেকগুলো অ্যাকুজিশন আছে, সেগুলো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন। আমি ওনাকে বিনয়ের সঙ্গে বলবো, নিশ্চয়ই আপনাকে অবশ্যই সুযোগ দেওয়া হবে। আমরা অচিরেই এই বিষয়টি আলোচনা করব। আমাদের শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আলোচনা শেষ করার আগে একটা মেসেজ কিন্তু পরিষ্কার করে দিতে হবে আমাকে, সেই সুযোগটা আপনি আমাকে দিতে হবে। সেটা হলো, জি বলুন বলুন। আমরা যে সীমিত আকারে যে ফ্যাক্টরিগুলি চালানোর উদ্যোগ নিয়েছি, ওয়ান অফ দ্য রিজন হলো যে সেই যেসব অর্ডারগুলি আমরা নিয়েছি, সেই অর্ডারগুলি কিন্তু ক্যান্সেলেশন দিকে চলে যাচ্ছে। ভিয়েতনাম, টার্কি, পাকিস্তান সবাই কিন্তু ফ্যাক্টরি খুলে দিয়েছে, এবং আমরা যে কারণে সরকারকে রিকোয়েস্ট করেছি যে আমরা সীমিত আকারে ফ্যাক্টরিগুলি একটু খুলতে চাই, এবং যেগুলি ঢাকা শহরের মধ্যেই যেসব ছেলেমেয়েরা আছে ফ্যাক্টরির আশেপাশে, তাদেরকে নিয়ে, এবং ঢাকার বাইরে যারা আছে তাদেরকে কিন্তু যতক্ষণ পর্যন্ত ট্রান্সপোর্ট নরমাল না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা এখানে আনতে রাজি না। এবং সেই মেসেজগুলি আমরা কিন্তু পরিষ্কার করেছি, এবং সরকারের মাধ্যমে পরিষ্কার করেছি যে ওদেরকে না আসার দায়িত্ব আপনাদের। আর যাদেরকে আমরা নিয়ে এসছি, আমরা কিন্তু পুরাপুরি স্বাস্থ্য বিধিমালা মেনে আমরা সেই দায়িত্বটা নিজেদের ঘাড়ে নিয়েই কিন্তু সে ফ্যাক্টরি চালানোর চেষ্টা করছি। আবারও আসবো, অনেক আলোচনা বিস্তৃত, অনেক রং চলে যাবে। আপনার কাছে আমি আবারও আসবো, একটু বড় আলোচনা আমরা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনা শোনার জন্য। দর্শক, এই সময় বাংলাদেশ অনুষ্ঠানটি সপ্তাহের শনি, রবি, সোম এবং বৃহস্পতিবার সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন।